নমস্কার, চাঁদনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। বীরেন্দ্র প্রতাপ এই সময় সূর্যপ্রতাপের সঙ্গে রাজমহলের একটা বড় ঘরে ছিল। কারাগারের সব পাহারাদার আর রাঁধুনিরা সবাই ওর সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। তোমাদের কি হয়েছে? বীরেন্দ্র প্রতাপ রেগে আগুন হয়ে বলল। কিছু বলছো না কেন? ওই গুপ্তচরের খাবারে বিষ কে মিশিয়েছিল, আর কার কথায় মিশিয়েছিল? কিন্তু কারো মুখ থেকে একটা টু শব্দও বেরোলো না। বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। ও সূর্যপ্রতাপকে বলল, কুমার, এই সব কটাকে 100টা করে চাবুকের ঘা মারো, আর কোনো অন্ধকার কুয়োয় উল্টো করে ঝুলিয়ে দাও, তাহলেই এদের মুখ খুলবে। এ কথা শুনে একজন পাহারাদার একেবারে বীরেন্দ্র প্রতাপের পায়ে পড়ে বলল, না 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 মহারাজ, আমি সবকিছু বলছি। একজন লোক আমাকে 20টা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, আর বিষের পুরিয়াও দিয়েছিল, কিন্তু ও কে ছিল আমি জানি না। ও নিজের মুখোশ দিয়ে ঢেকে রেখেছিল। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি দ্বিতীয়বার আর কখনো এই অপরাধ করব না। বীরেন্দ্র প্রতাপের মনে হচ্ছিল এক্ষুনি এই পাহারাদারকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেয়, কিন্তু ও শুধুই ছটফট করতে থাকলো। সূর্যপ্রতাপের ইশারায় দুজন সৈনিক ওই পাহারাদারকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আর বাকি সব পাহারাদাররা আর রাঁধুনিরা সবাই মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। মহারাজ, এই কাজ এমন একজন করেছে যে এই মহলেই থাকে। সূর্যপ্রতাপ বীরেন্দ্র প্রতাপকে বলল, আর সত্যি বলতে কি, আমার পুরো সন্দেহ রাজা বজ্রকেতুর ওপর। সন্দেহ তো আমারও আছে কুমার, বীরেন্দ্র প্রতাপ চিন্তিত হয়ে বলল, কিন্তু শুধু সন্দেহের ওপর ভিত্তি করে তো কিছু করা যাবে না। বজ্রকেতু কোনো সাধারণ অপরাধী নয় যে ওকে ধরে জিজ্ঞাসাবাদ করা যাবে। ছোটখাটো হলেও ও একজন রাজা, আর ওর কন্যা মোহিনী আমারই পাট রানী। এই জন্য কোনো ভারী সাক্ষী প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না। কিন্তু এখন এসব ছাড়ো, এক্ষুনি একটা কাজ করো। ওই অগ্নিসিংহ এখন আমাদের কারাগারে বন্দি আছে। ওর কাছ থেকে ওর সব দলবলের লোকের নাম ঠিকানা জোগাড় করো, আর তারপর ওকে মেরে ফেলো। একথা শুনেই সূর্যপ্রতাপ ওখান থেকে চলে যেতে লাগলো। তক্ষুনি বাইরে খুব শোরগোল শোনা যেতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ ও সূর্যপ্রতাপ দুজনেই খুব চমকে উঠল, আর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ওরা দেখলো কিছু সৈনিক মহলে পিছন দিকে দৌড়চ্ছে। দাঁড়াও সৈনিক! সূর্যপ্রতাপ একটা সৈনিককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে ওখানে? সৈনিক হাঁপাতে হাঁপাতে বলল, কুমার কুমার, ওই অগ্নিসিং কারাগার থেকে পালিয়ে গেছে। মহলের পিছন দিকের দেয়াল ডিঙিয়ে ও পালিয়ে গেছে, আর ওখানকার অনেক সৈনিককে মেরে ফেলেছে। একথা শুনে বীরেন্দ্র প্রতাপ ও সূর্যপ্রতাপ দুজনেই স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই দৌড়ে ওরা মহলের পিছন দিকে গিয়ে পৌঁছলো। ওখানে 4 দেওয়ালের পাশে সৈনিকদের মৃতদেহ পড়েছিল। এতক্ষণে ওখানে মহামন্ত্রীও এসে পৌঁছেছে। ওকে দেখেই বীরেন্দ্র প্রতাপের রাগ ফেটে পড়ল। কি চলছে এখানে? ও গর্জন করে বলল, তোমরা সবাই এত অকর্মণ্য আর দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলে? কারাগারের সব পাহারাদাররা কোথায় মরে গিয়েছিল? মহামন্ত্রী ঘাবড়ে গিয়ে বলল, আগে ওরা তো সব আপনার কাছে ছিল মহারাজ, আপনি ওদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন। সেই সুযোগের সদ্ব্যবহার করে অগ্নিসিংহ পালিয়ে গেছে মহারাজ। বীরেন্দ্র প্রতাপ
আর কিছু বলতে পারল না। সূর্যপ্রতাপ মহামন্ত্রীকে বলল, হতে পারে কারাবাসের সব পাহারাদাররা কেউই ওখানে ছিল না, কিন্তু অগ্নিসিংহের কুঠুরিতে তো তালা লাগানো ছিল, তাই না? তাহলে ও পালালো কি করে? কিন্তু এর উত্তর মহামন্ত্রীর কাছে ছিল না। আরে, মুখ ঝুলিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু অশ্বারোহী সৈন্য ওর পেছনে এক্ষুনি পাঠাও, আর এবার ওকে বন্দি করবে না, দেখা মাত্রই মেরে ফেলবে। মহামন্ত্রী দ্রুত ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ তখনও রেগে লাল হয়েছিল। সূর্যপ্রতাপ মনে মনে ভাবছিল, অগ্নিসিংহকে পালাতে চন্দ্রাবতী সাহায্য করেনি তো, কিন্তু ও এমন কেন করল? দাদার উপর প্রতিশোধ নেবার জন্য, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে যার জন্য ওর অগ্নিসিংহের প্রয়োজন? আর ঠিক একই প্রশ্ন সোনালের মনের মধ্যেও তখন চলছিল। ও এখন চন্দ্রাবতীর ঘরে ওর সঙ্গেই ছিল, আর ওরা দুজন জানালা দিয়ে এই সব দৃশ্য দেখছিল। নিন মহারানীমা, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনই করেছি আমি। সোনাল হেসে বলল, এতটা নিখুঁত ভাবে অগ্নিসিংহকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছি যে কারো আমাদের ওপর বিন্দুমাত্র সন্দেহ হবে না। কিন্তু এটা তো এইবার বলুন, এর পিছনে আপনার উদ্দেশ্যটা কি? খুবই নির্মম হত্যাকারী ও। সুযোগ পেলেই ও কোনো না কোনো দিন মহারাজের প্রাণ নিয়ে নেবে। চন্দ্রাবতী দীর্ঘশ্বাস ফেলে বলল, না সোনাল, ও এমন কিছুই আর করবে না। ও নিজের প্রাণ বাঁচানোর জন্যই এখন আমার কাছে আসবে, কারণ ওর শরীরে বিষ আছে। আর যখন ও আমার কাছে আসবে তখন আমি ওর সঙ্গে একটা সওদা করে নেব। কিন্তু তুমি এসব ছাড়ো, মাধবের কোনো খবর আছে তোমার কাছে? সোনাল নিরাশ হয়ে বলল, না মহারানীমা, আমার তো মহলের বাইরে যাওয়ার সুযোগই হলো না। কিন্তু আমার বিশ্বস্ত সৈনিক আপনার চিঠি ঠিকঠাক ভাবে মাধব নামে ব্যবসায়ীর কাছেই পৌঁছে দিয়েছে। যদি আপনি বলেন তাহলে আমি গিয়ে একবার খবর নিয়ে আসব। না, এখন অনেক বিপদ, ওকে সঙ্গে সঙ্গে আটকে দিয়ে বলল চন্দ্রাবতী। অগ্নিসিংহের জন্য শুধু মহলেরই নয়, নগরেরও সুরক্ষা নিশ্চয়ই বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এর থেকেও দরকারি একটা কাজ আছে তোমার জন্য। এই রক্তপুষ্প শুকিয়ে যাওয়ার আগে শীঘ্রই এগুলো পিষে ফেলো। ততক্ষণে আমি বাকি জড়িপুটিগুলো পরিষ্কার করে নিই। আমাদের এখন দ্রুত ওষুধ তৈরি করতে হবে, যাতে কাল থেকেই এগুলো রোগীদের দেওয়া শুরু করতে পারি। এ কথায় সোনাল সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ মহারানী মা, তাহলে আমি আমার কিছু কিন্নর সখীদের নিয়ে আসছি। ওষুধ আরো তাড়াতাড়ি। না সোনাল, চন্দ্রবতী ওকে ধমক দিয়ে বলল, তোমাকে ছাড়া আমার আর কারোর উপর ভরসা নেই। আর ভুলে যেও না, এখন মোহিনী ছাড়াও মহলে ওর বাবাও উপস্থিত আছে। যদি ও আবার ওষুধে কোনো গোলমাল করে দেয় তাহলে হাজার হাজার মানুষের প্রাণ চলে যাবে। সোনাল সঙ্গে সঙ্গে ওর ভুল বুঝতে পারল, আর ও চন্দ্রবতীর সঙ্গে ওষুধ বানাতে শুরু করলো। কিন্তু ওদের দুজনের কেউই বুঝতে পারল না যে মোহিনীর খাস কিন্নর অবনী ঘরের একটা জানালার পিছনে লুকিয়েছিল আর সব কিছু দেখছিল এবং শুনছিল। কিছুক্ষণ পরে অবনী মোহিনীর কাছে গেল আর সব ঘটনা খুলে বলল। মোহিনী আগে থেকেই রেগে বসেছিল। এই সব শুনে একেবারে ফেটে পড়ল। আমার তো আগে থেকেই আন্দাজ হয়েছিল বাবা, ওর সামনে বসা বজ্রকেতুকে বলল। এই চন্দ্রাবতী অনেক চালাক।
আপনি ওর থেকে 2 পা এগিয়ে খেলছিলেন না? ও আপনার থেকে 4 পা এগিয়ে খেলে দিল। আপনি অনুকূল শাস্ত্রী আর নকল গুপ্তচরদের হত্যা করে সব প্রমাণ মিটিয়ে দিয়েছিলেন না? এদিকে দেখুন, এদিকে চন্দ্রাবতীও সুযোগ বুঝে অগ্নিসিংহকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছে। আর এখন অগ্নিসিংহকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে ও। তারপর মহারাজের বিরুদ্ধে, তারপর বিক্রমগড়ের সিংহাসন উল্টে দেবে, দিয়ে নিজের কবজায় করে নেবে সিংহাসন। আর প্রজারা তো আগে থেকেই ওর পক্ষে হয়ে গিয়েছে, কারণ এই মহামারীর সঠিক চিকিৎসা ও খুঁজে পেয়েছে কোথা থেকে, এই চালাক শাকচুন্নি। মহেনে, আকারানে তুমি এত ভাবছো? বজ্রকেতু ওকে শান্ত করার চেষ্টা করে বলল, আরে চন্দ্রাবতীর শুধু ভাগ্য ভালো ছিল যে সুমন্ত প্রাণে বেঁচে গেল, না হলে আমি তো ওকে শুলে চড়ানোর সব রকম চেষ্টাই করেছিলাম। কিন্তু তুমি এবার দেখবে আমি কি করি। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই মোহিনী জোরে চেঁচালো, যথেষ্ট হয়েছে বাবা, আপনি এখন আর কিছুই করবেন না, বরঞ্চ যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে যান এখান থেকে, কারণ কুমার সূর্যপ্রতাপ যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারে। এখন তো মহারাজ নিজেও আপনার উপর সন্দেহ করছেন, এই জন্য এখন যা করার শুধু আমি করব। মোহিনীর রাগ এত বেড়ে গিয়েছিল যে ও টলমল করে পড়ে যাচ্ছিল। মোহিনী! বজ্রকেতু ওকে সামলে নিয়ে বলল, এ কি হলো তোমার? অবনী, এক্ষুনি ওর ওষুধ আনো, আর কোন রাজবৈদ্যকে ডেকে আনো। অবনী মোহিনীর বিছানার পাশে রাখা ওষুধ নিয়ে বজ্রকেতুকে দিল আর দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড়লো। এদিকে বীরেন্দ্র প্রতাপ একটা গলির মধ্যে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। আজকের দিনটা ওর জন্য খুব খারাপ ছিল। অগ্নিসিংহের মতো শত্রুকে হাতে পাওয়ার পরেও কিছু করতে পারল না, সে হাত থেকে বেরিয়ে গেল। এখন আমাকেই কোনো ভারী পদক্ষেপ নিতে হবে। ও নিজের উপর রাগ করে বলতে লাগলো, মহলের ভিতরে রোজ রোজ নতুন নতুন ষড়যন্ত্র আর ভ্রষ্টাচার তৈরি হচ্ছে, আর বাইরের শত্রুদের থেকে ভিতরের শত্রু বেশি ভয়ঙ্কর হয়। তখনই ও সামনে দিয়ে কিন্নর অবনীকে ছুটে আসতে দেখতে পেল। কে হয়েছে অবনী? বীরেন্দ্র প্রতাপ ওকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল, এভাবে কোথায় ছুটে যাচ্ছ? অবনী ঘাবড়ে গিয়ে বলল, প্রণাম মহারাজ, ওই মোহিনী রানীমা হঠাৎ অচেতন হয়ে পড়ে গেছেন, তাই আমি রাজবৈদ্যকে ডাকতে। আচ্ছা। ওর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ ওর দিকে তাকিয়ে বলল, সত্যি কি অচেতন হয়েছে, নাকি এবারও নাটক করছে? অবনী চুপ করে গেল। ও আর কিছু বলতে পারল না। বীরেন্দ্র প্রতাপও কিছু বলল না। ও সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। মোহিনীর জন্য এত রুক্ষতা দেখে অবনী চুপ করে গেল। হায় হায়, মহারাজের তো এখন মোহিনী রানীর জন্য কোনো পরোয়াই নেই। এদিকে তো এবার সত্যি সত্যি অচেতন হয়েছেন উনি। অবনী মুখ ঝুলিয়ে নিজের মনে মনে বলল, আর সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকতে চলে গেল। এদিকে দ্রুত হাঁটতে থাকা বীরেন্দ্র প্রতাপ হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর নজর পড়ল রানীমহলের দিকে। ওর পা যেন নিজে নিজেই চন্দ্রাবতীর ঘরের দিকে এগিয়ে গেল। এদিকে এসে দেখল যে চন্দ্রাবতী ও সোনাল ওষুধ বানাতে ব্যস্ত। বীরেন্দ্র প্রতাপ চুপচাপ ওখানেই দাঁড়িয়েছিল। তখনই সোনালের নজর ওর উপর পড়ল। প্রণাম মহারাজ। সোনাল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল। চন্দ্রাবতীও চমকে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো, আবার চুপচাপ ওষুধ বানাতে লাগলো। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ গম্ভীর স্বরে বলল। চন্দ্রাবতী সাধারণভাবে বলল, ক্ষমা? সে তো
আপনার প্রজাদের সামনেই যাওয়া উচিত ছিল, কিন্তু তখন আপনার অহংকার বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর আমার সৌভাগ্য ছিল যে প্রজারা আমার সঙ্গে সঙ্গ দিয়েছে আর আপনার বিরোধিতা করেছে। এই জন্যেই আপনাকে নত হতেই হয়েছিল, না হলে আপনার দরবারে তো আমি ন্যায় পাইনি। বীরেন্দ্র প্রতাপ একটু অস্থির হয়ে বলল, হ্যাঁ, আমি স্বীকার করছি যে অগ্নিসিংহকে দেখার পর আমার মনের মধ্যে এত রাগ, এত ঘৃণা আর এত বিষ ভরে গিয়েছিল যে আমার ভাবনা চিন্তার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছিলাম। আমি একবারও তোমার কথা শুনিনি, বরং একেবারেই তোমার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি ভেবে নিয়েছিলাম। কিন্তু এটা আমারও সৌভাগ্য ছিল যে তুমি সঠিক সময়ে নির্দোষ প্রমাণিত হয়েছ, না হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না চন্দ্রাবতী। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে বলল। এখন বলুন, এর বদলে আপনার কি চাই? বীরেন্দ্র প্রতাপ হড়বড় করে বলল, কি বলছো তুমি? ক্ষমার বদলে আমি কিছু কেন চাইব? কেন, আপনি তো সবসময় কিছু না কিছু চেয়েইছেন। চন্দ্রাবতী হেসে বলল, প্রয়োজন পড়লে তো জোর জবরদস্তি করেও হাসিল করে নেন। বীরেন্দ্র প্রতাপ এতক্ষণে চন্দ্রাবতীর এই কথার কারণ বুঝতে পারল। ও গম্ভীর হয়ে বলল, না চন্দ্রাবতী, আমি আর কোনো কিছুই জোর করে হাসিল করব না। যতক্ষণ না তুমি নিজে এসে আমাকে স্বীকার করবে, ততক্ষণ আমি তোমাকে স্পর্শ করব না। একথা বলার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতী ধীরে ধীরে হাসল আর আবার ওষুধ বানানোর কাজে লেগে পড়ল। হায় হায় মহারানী মা! এতক্ষণ চুপ করে থেকে সোনাল খুশি হয়ে বলল, আজ তো আপনি মহারাজকে সত্যি সত্যি একেবারে মাত করে দিয়েছেন। এখন তো আমি এই খবর জেনে শুনেই মোহিনীর কাছে পৌঁছে দেব, যাতে ও জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। বড় এসেছে আমার মহারানীমার সঙ্গে পাঙ্গা নিতে। কিন্তু মহারানীমা, আমাকে একটা কথা তো বলুন, আপনি কি সত্যি সত্যি মহারাজকে স্বীকার করবেন? সত্যি কি আপনি ওনাকে ভালোবেসে ফেলেছেন? জবাবে একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রাবতী বলল, প্রেম থাকুক বা না থাকুক সোনাল, আমাকে স্বীকার তো করতেই হবে ওনাকে, তবেই না আমি মহারাজের কাছে থাকতে পারবো। না হলে আমার লক্ষ্য কখনই পূর্ণ হবে না। আর আমার জন্য আমার লক্ষ্যই আমার প্রেমের থেকেও অনেক বড়। একথা বলে চন্দ্রাবতীর মুখ গম্ভীর হতে লাগলো। ওদিকে যখন মোহিনীর জ্ঞান ফিরল, ওকে অবনী সবকিছু খুলে বলল। এখন সাবধান হয়ে যান রানীমা, চন্দ্রাবতী মহারাজকে নিজের দিকে টেনে নিয়েছে। আপনার অচেতন হওয়ার কথা শুনেও মহারাজ আপনাকে দেখতেও আসেনি, বরং উনি তো সন্দেহ করছিলেন যে আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি। আপনি নাকি আবার অভিনয় করতে শুরু করে দিয়েছেন। আর এখন দেখবেন কাল চন্দ্রাবতী মহামারীর ওষুধ প্রজাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছে, তারপর আপনার কি মূল্য থাকবে? এবার আপনি নিজেই ভেবে নিন। মোহিনী একথা শুনে খুব ছটফট করে উঠল, আর মুহূর্তেই কিছু ফন্দি আঁটল। অবনীকে বলল, অবনী, অবনী,
ওই ধূর্ত রমণী কোনোদিন আমার কাছ থেকে জিততে পারবে না। ও মহামারীর ওষুধ নিয়ে ফিরেছে না? না, হ্যাঁ, কিন্তু এখন আমি ওর এমন চিকিৎসা করব যে মহারাজ নিজেও ওর কাছ থেকে দূরে পালাতে বাধ্য হবেন। এ কথা বলে ও অবনীকে ওর এক ষড়যন্ত্রের কথা বলতে লাগলো, যেটা শুনে অবনীরও চোখে চমক দেখা গেল। তো মোহিনী কি ষড়যন্ত্র করতে শুরু করলো আবার? সত্যি কি চন্দ্রাবতীর কাছে নিজের লক্ষ্যই প্রেমের থেকে বড়? সত্যি কি সে বীরেন্দ্র প্রতাপকে ভালোবেসে ফেলবে না? অগ্নিসিংহ কি সত্যি চন্দ্রাবতীর কাছে ফিরে আসবে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধু চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।